আসসালামু আলাইকুম, কেমন আছি সবাই? তো দেখতে দেখতে আসলে পিএস পরীক্ষা চলে আসছে। আশা করি সবার পরীক্ষা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। মন খারাপ করবো না, পিছনের দিকে তাকাবো না, যতদূর সম্ভব আমরা সামনের দিকে আগাবো। যেটা হচ্ছে আমরা চেষ্টা করবো যে সামনের গুলোকে যত ভালো করা যায়। পিছনের দিকে তাকায় থাকলে আরো খারাপ লাগে। তো আসো আমি আসলে ওয়ান শট কি বলতে ভাইয়া ভাইবো না যে ভাইয়া ওয়ান শট করাবে দেখে পরীক্ষা ফাটাই ফেলবো, আসলে তাদের জন্য ওয়ান শট না। এটা মূলত তাদের জন্য যারা আসলে চায় আমি কিছু বুঝে যাবো, কিছু শিখে যাবো। কোনো অনর্গল এক করে গেল আরে ম্যাথ করে যাচ্ছি, আমি তো এডি করে দিলে আমার কমন এই কমন দেওয়া লাভ নেই। আমি চাই তোমরা বিষয়টা বোঝার চেষ্টা করো যে কি আসতে পারে কি না আসতে পারে, আমাদের পরীক্ষার অ্যাপ্রোচটা কি হওয়া উচিত এবং কোনটা আমি পড়বো কোনটা পড়বো না, এতটুকুই বুঝতে না। ওকে, কারণ একটা চ্যাপ্টার যেটা পড়তে একটা স্যাররা 2 মাসের মতো লাগায়, সেটা আমি তোমার কেমনে মনে হয় আমি 1 ঘন্টায় আমি শেষ করাই দেবো, 2 ঘন্টায় আমি শেষ করাই দেবো? এটা তো সহজ, এটা কখনোই সহজ দেয় বলে কখনো মাথায় ঢুকবে? আমি বলে যাবো, অনেক বলে যাবো, বাট মাথায় কখনো ঢুকবে না। আমি চাচ্ছি একটা ওভারভিউ যেটা তোমাকে একটা সুন্দর একটা পরিবেশ মাথায় তৈরি করে দিবে যে আমি এটা পড়লে আমার জন্য ভালো এবং এটা পড়া উচিত, এটা ভালো গাইডলাইন পাবো এবং এটা আমি এমনি চিন্তা করবো। সো আমার কথা হলো এটা। সো আসো আমার যেটা উদ্দেশ্য প্রথম চ্যাপ্টার সেটা হলো আমাদের ভেক্টর। সো দেখো ভেক্টর আমি লিখে রাখছি অনেক কিছু। ভেক্টরের প্রথম কথা হলো আমরা ভেক্টরে কি কি পড়বো। ভেক্টরে পড়বো আমরা প্রকার ভেক্টর আমরা অবশ্যই পড়বো, যেমন সমরেখ ভেক্টর, নাল ভেক্টর, তারপরে তোমার হলো বিপরীত ভেক্টর, সমতুল্য ভেক্টর, প্রত্যেকটা প্রকার পড়ে যাবো, একবার রিড করবো, কারণ এখান থেকে এমসিকিউ মাস্ট আসবে। দেন দেখো আমরা একটা নতুন নৌকার ম্যাথ লিখেছি যে নদীর স্রোতের বেগ হলো ইউ, নৌকার বেগ হলো ভি, দেন গতি হলো আর এবং নদী হলো থিটা। আমরা জানি আর এবং থিটার মান সূত্র আমরা জানি। এখন আমরা ধরো ইউ এর তো কোনো উপাংশ ডি এর দিকে হবে না, কারণ এক্স এর উপাংশ কোনো ওয়াই তে হয় না। তো তাহলে ভি যেটা আছে ভি এর উপাংশ যদি কি হয় ওয়াই এর দিকে এক্স এর দিকে, তার উপাংশ একটা ধরলাম আমরা ভি কত আলফা আর ধরলাম আমরা ভি সাইন আলফা। এখন দেখছি না গো এই নৌকাটা কিন্তু কেমনে যাচ্ছে, নৌকাটা দেখো তো নৌকাটা কি শুধু এমনি যাচ্ছে? অবশ্যই না, সে কিন্তু কি রকম, সে এমনিও যাচ্ছে এবং উপরেও উঠছে, ওই পারেও যাচ্ছে। তখন তার চলনটা কিরকম, চলন এমনি বলতে এইরকম, তাই না, যে সে এরকম আগাচ্ছে এবং উপরে উঠতেছে। সো দেখো তো তাহলে সে সামনে আগাচ্ছে কোন বেগের জন্য? স্রোত আছে এবং সাথে ভি আছে, যেটা বলতে পারি সামনে আগানোর বেগটা আমার কি ভি কজ আলফা আর ইউ, এবং নদী পার হওয়ার বেগটা আমার কত, সেটা হলো ভি সাইন আলফা। আচ্ছা, তো এবার চিন্তা করো আমাকে যদি বলা হয় যে নদী পার হওয়ার দূরত্ব কত, যে সে ধরো এই পার থেকে এই পারে পৌঁছাইছে, তাহলে পার হওয়ার কত দূরত্ব নিল, তো সেটা আমি কি লিখতে পারি দূরত্ব এস সমান কি বিটি। তাহলে আমি এস সমান যদি বিটি হয় তাহলে আমি কি লিখতে পারবো ইউ কজ আলফা, ভি কজ আলফা প্লাস ইউ ইনটু টি, এই বেগ ইনটু টি, তাই না? তাহলে পার হওয়ার তো বেগ ছিল কত, ভি কজ আলফা প্লাস ইউ ইনটু টি। আচ্ছা, এবং তাহলে আমরা সময় নদী পার হওয়ার সময় কত হবে, পার হওয়ার জন্য বেগ তো ভি সাইন আলফা, তো সময় কি টি সমান এস বাই ভি, তাহলে ডি বাই ভি সাইন আলফা। আমরা যদি বলা হয় সর্বনিম্ন দূরত্ব, সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে কি হবে, দূরত্ব কি পারটা সর্বনিম্ন দূরত্ব, তাহলে আমরা জানি ভি প্লাস ইউ কত মানে 0, তাহলে আলফা মানে cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এমসিকিউর জন্য শর্ট ট্রিক বলতে পারো আলফাটা কত হবে cos ইনভার্স মাইনাস ছোট বাই বড়। কেন বললাম, কারণ কমন সেন্স, আমার স্রোতের বেগ নৌকার বেগ থেকে বেশি কম হইতে হবে, বেশি হওয়া যাবে না। আমার স্রোতের বেগ যদি বেশি হয় নদীকে পার হইতে পারবে কখনো পারবে না। সো যে নলেজ ছোট ট্রিক্স বোঝার জন্য, যে না বুঝো কোনটা স্রোত কোনটা নৌকা, যাদের জন্য তারা আলফা সমান মাইনাস cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। আর ছোট মুখস্থ করে দিই, বেশিরভাগ সময় দেখবা যে আমার স্রোতের বেগ থেকে নৌকার বেগ দ্বিগুণ হয়, দ্বিগুণ হলে আমার আলফা হবে কত 120। আচ্ছা, এবার দেখা আমি একটা জিনিস তোমাদের তুলে ধরি, একটা ইম্পর্টেন্ট টাইপ যেটা আমি মনে করি পড়া উচিত তোমাদের, সেটা হলো এই উপাংশের ম্যাথগুলো। আমি চাচ্ছি তোমরা এই উপাংশের ম্যাথগুলো অন্তত একবার হলেও করে যাও। এটা কিভাবে করতে পারো খেয়াল করো। এই যে বলছি তো একটা বলের উপর আরেকটা বল কি পরিমাণ অ্যাড করলে বস্তুর সাম্যতা থাকে, তার মানে ধরো এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে তুমি স্থির রাখতে চাও, তার মানে এই তিনটা বল স্থির রাখতে পারতেছে না, ও কোনো একটা দিকে দৌড় দিচ্ছে, আমি ধরে নিলাম সে এই বরাবর দৌড় দিচ্ছে, দৌড় দিবে, ঠিক আছে? এখন কথা হলো তাকে যদি আটকাইতে হয় তার মানে কি, তাকে যদি আমার আটকাইতে হয় তাহলে কি আমার তার ঠিক বিপরীতে কি তোমার ধরো সমপরিমাণ বল দিতে হবে না বলতো, বিপরীতে কিন্তু আমার সমপরিমাণ বল দিতে হবে, তাই না? সমপরিমাণ বল কিন্তু বিপরীতে দিতে হবে এবং সেটা কি আর এর সমানই কিন্তু হবে, এবং এটা আর এর সমানই হবে। তো আমি কি করি, কিভাবে করতে হয় এগুলো? হ্যাঁ, সবসময় এগুলো করতে হয় উপাংশ নিয়ে, আনুভূমিক উপাংশ, উলম্ব উপাংশ। দেখো আনুভূমিক উপাংশ কি, আমি ধরে নিয়েছি লব্ধি আয়, কোন বলছে থিটা, নাও হইতে পারে এদিকে, এদিকেও হইতে পারে, এদিকেও হইতে পারে, এদিকেও হইতে পারে,
বাট সেটা আমরা মান বের করলে দেখতে পাবো কোন দিকে হয়। সো আমি ধরলাম কি লব্ধির উপাংশ সমস্ত বলের উপাংশ যোগফলের সমান, এটা সত্য। লব্ধির উপাংশ 8 cos θ প্রত্যেকটা বলের উপাংশ সমান। এবং কোনগুলো কিভাবে নিছি, যেমন f1 কি x বরাবর কিন্তু আছে, আমি বরাবর উপাংশ নিচ্ছি কোণ 0, f2 টা কি আছে এটার সাথে 60 ডিগ্রি, তাহলে এই পাশেটা কত হয়, পুরোটা 80 হলে 130, এবং f3 কত দেখো তো এইটুকু 30, তাহলে এইটুকু কত হবে আমার f, এইটুকু হবে কত 100, দেখো তো এইটুকু হলো 180 সাথে এইটুকু হলো 60, তাহলে কত 180 প্লাস 60। আচ্ছা উলম্ব অংশ কি হবে, সবগুলো খালি সাইন হবে, বাকি কোনো চেঞ্জ নেই। তাহলে আর cos θ sin θ মান পাইছি, দেন সেখান থেকে আমরা জাস্ট স্কয়ার করলে আর পাবো, ভাগ করলে θ পাবো। তাহলে আমি বলতে পারবো যে এত বেগে ঠিক বিপরীত দিকে মারলে আমরা একটা বল দিলে আমার হলো এই বস্তু স্থির থাকবে। এরপর বস্তু উদ্দীপকতে f1 বলটা উঠায় নিলে কোন দিক ছিল হবে, f1 নাই করে দিছি এবার, তাই এবার কি করছে আবার এখান থেকে f1 নাই করে দিছি। f1 যদি নাই হয়ে যায় তাহলে তখন বল থাকার একটা সুযোগ দিবে না, এটা থেকে f2 এটা থেকে কি f3, তাহলে 2 আর 3 যদি থাকে তাহলে লব্ধি কোন দিকে হবে, শুধু দুইটা বল না, তখন শুধু আমরা জানি p স্কয়ার q স্কয়ার বিয়োগ cos আলফা, দেন ওটা বের করে দেব, খুব ইজিলি আমাদেরটা মিলে যাবে। আচ্ছা এবার আরেকটা দায়িত্ব আমি মনে করি এবারের জন্য আসলে একটু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সেটা হলো আমাদের কি বলে একটা গাড়ি যখন সামনে আগায় সেই গাড়িটার সামনের কাজ পিছনের কাজ ভিজবে কিনা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো এটা কিভাবে করবো ভাইয়া, এটা 3D বুঝো আগে। ধরো এটা যদি 3D বুঝো, ধরো এরকম ভাবে ধরে নাও, আচ্ছা ধরো এখানে আমার হলো গাড়ির বেগ হলো vc, উপবৃত্ত হলো vr এবং বাতাসের বেগ হলো কি va। এখন আমরা জানি কি সাপেক্ষ হলে উল্টাতে হয়, তো va কে যদি উল্টায় দাও পিছনে, তো va কে উল্টালে va চলে আসবে এদিকে, বাতাস চলে আসছে এদিকে, বৃষ্টি দিয়ে গাড়ির দিকে। এখন চিন্তা করে দেখো যদি কোনো কারণে আমার গাড়ির বেগটা বাতাসের বেগ থেকে বেশি হয়, তার মানে কি আমরা জানি একই সরলরেখা বরাবর যদি যায় তাহলে লব্ধি কি যোগ করা লাগে, তা করলাম, কিন্তু যোগ যে করলাম ভালো কথা, তাহলে লব্ধি কোন দিকটা বদলে দেব, v এর দিকে না vc এর দিকে, অবশ্যই আমার vc এর দিকে, কারণ vc বল। আচ্ছা তাহলে vc কে আমাদের লব্ধি বেগ যেটা এই বরাবর আছে। এখন তুমি চিন্তা করো তো যদি এদিকে হয় তাহলে vc এবং v এর লব্ধি কোন দিকে, এই বরাবর না, মানে বৃষ্টি কিন্তু এই বরাবর পড়বে। এখন একটা গাড়ি যখন এখানে থাকে, বৃষ্টি যদি এই বরাবর এসে পড়ে তাহলে কোন কাজটা ভিজবে বলো তো, পিছনে কাজটা ভিজতেছে না আমার, এই তো। তার মানে যদি আমার গাড়ির বেগটা কোনো কারণে বেশি হয় বাতাস থেকে, তাহলে পিছনে কাজ ভিজবে, এমনি লিখবা। তারপরে v যদি vc থেকে ছোট হয়, মানে v এর যদি বাতাসের বেগ বেশি হয়, তাহলে বাতাসের বেগ বেশি, তার মানে কি v এর দিকটা কোন দিকে, তখন এটা এই দিকে চলে যাবে, তখন vc এটা এই পাশে চলে আসবে। যদি vc যদি এই পাশে চলে আসে তাহলে লব্ধি কোন দিকে হবে, তাহলে লব্ধি এই বরাবর হবে। লব্ধি মানে কি, লব্ধি এই বরাবর চলে আসে মানে কি, লব্ধি চলে আসে মানে হলো আমার সামনের কাছে ভিজতেছে গাড়ি, ওকে সামনের কাছে ভিজবে। আর যদি উভয় কাজ ভিজাতে চাই তাহলে আমরা কি উল্লম্ব হয়ে বৃষ্টি পড়তে হবে এইরকম ভাবে। তো লম্ব মানে কি, বৃষ্টি এদিকেও পাকবে না ওদিকেও পাকবে না, যেমনে পড়তেছিল অন্য নিচের দিকে পড়তে থাকবে, তাহলে কোনোভাবে একদম নিচের দিকে এমনি বৃষ্টি পড়তে থাকবে। তাহলে কি হবে, তখন সেক্ষেত্রে গাড়ির বেগ এবং লোকের বেগ কি হবে, বাতাসের বেগ কি হবে, সমান হবে, তাহলে দুই কাজেই ভিজবে। আচ্ছা এখন এখানে কোশ্চেন আছে যে সামনের কাছে ক্লাস বৃষ্টি কত বেগে পড়বে, এটা জাস্ট নরমালি বলছে যে 30 ডিগ্রি হ্যালো, এটা বলিছো না। এই যে গাড়ি 18 বেগে চলতেছিল, বৃষ্টি বেগ ছিল -12, তো এটা আসলে আমাকে বলছিল কি 18 বেগে চলতেছিল, বৃষ্টির বেগ ছিল 12, তাহলে 12 যদি হয় তাহলে আমার হলো কি করা লাগতো, এই যে নরমালি বৃষ্টি নিচের দিকে গাড়ি সামনের দিকে, তাহলে আমার সেই যে বললাম বৃষ্টি নিচের দিকে গাড়ি সামনের দিকে, তাহলে আমার লব্ধি কত হবে, লব্ধি অবশ্যই কিন্তু গাড়ি উল্টায় দাও, লব্ধি পাশে -v হয়ে যাবে, এই পাশে vc, দেন লব্ধি কি হবে, বৃষ্টি এই বরাবর সামনের দিকে পড়বে, মানে সামনের কাছে এত কোণে যে vc স্কয়ার প্লাস u স্কয়ার এই বেগে সামনের দিকে সামনের কাছে পড়বে। এখন পিছনের কাজ ভিজবে কিনা দেখো তো, পিছনের কাজ বলছে এরকম ভাবে রাখা, পিছনের কাজটা আমার বলছে যে এই রকম ভাবে রাখা, পিছনের কাজটা, এই পিছনের কাজটা হলো দেখো গাড়িটা হলো এরকম দেখতে, তাই না, এই এরকম হয়, তাহলে এই কোণটা বলছে 30 ডিগ্রি আমাকে। তাহলে এখন পিছনের কাছে গাড়ি তো বৃষ্টি তো পড়তেছে এরকম ভাবে, বৃষ্টি তো আমার পড়তেছে এই রকম ভাবে, কিন্তু আমার এখন পিছনের কাছে কেমনে ভিজবে, ভিজতে পারে, দেখো কেমনে, কিন্তু এরকম করে বৃষ্টি পড়ে যাচ্ছে এরকম করে। এখন এটা একটা ব্যাখ্যা আছে, এবার ওদিকে যাবো না, বুঝার বলতে বলি, দেখো এটা এরকম যদি প্যারালাল যে লব্ধি মানে বৃষ্টির লব্ধি বেগটা এদিকে আছে, কাজ পেলে বাঁকানো, আমার লব্ধি কোণ হলো এটা, এটা হলো বৃষ্টির কাছের কোণ 30 ডিগ্রি। এখন চিন্তা করো তো
আমার বৃষ্টির লব্ধি কোণ যদি 30 থেকে বড় হয়ে যায় এটা কি বাইরে চলে যাবে না, মানে বিজার তো কোনো আর ওয়ে নাই। কিন্তু যদি আমার এই কোণটা 30 থেকে কম হইতো তাহলে কি গায়ের উপরে যেত না, বিজায় ফেলতো না। এক্স্যাক্টলি। তার মানে যদি আমার তোমাকে জাস্ট থিটাটা বের করে চেক করে দেখবা যে 30 থেকে বড় আছে, যদি কম হয় তাহলে ভিজবে, বেশি হলে ভিজবে না। আচ্ছা, এখানে আমি বলছিলাম যে আমাদেরকে স্কেলার ফিল্ড, ভেক্টর ফিল্ড, ডাইভারজেন্স কাউন্ট করতে হবে। আমরা কি জানি গ্রেডিয়েন্ট মানে কি একটা স্কেলার ফিল্ডকে ভেক্টর ফিল্ডে কনভার্ট করা। ডাইভারজেন্স কি হয়, ডট গুণফল করা। মানে কি ডাইভারজেন্স পজিটিভ মানে প্রসারিত হচ্ছে, নেগেটিভ মানে সংকুচিত হচ্ছে, জিরো মানে কি সেটা সলিডের আছে। দেন চিন্তা করো, দেন কি আছে এরপরে আমরা যদি ধরো এরকম আরো কোশ্চেন করি, ধরো একটা ভেক্টর সমতুল্য হবে কিনা। সমতুল্য মানে কি তার আয়তন জিরো হওয়া। এটা কি যে a ডট b ক্রস এর মানে কি বলে আয়তন বলি আসলে। যদি কখনো আয়তন বের করতে বলে এটা আয়তন বের করব। যদি বলা সমতুল্য তাহলে আয়তন মান জিরো হবে, তার মানে আয়তন ওখান থেকে জিরো হবে। কারণ আয়তন হলো তো মানে সমতুল্য মানে কি এক তলে শুধু সারফেস আছে, মানে ক্ষেত্রফল আছে, কোনো ভলিউম নাই। আচ্ছা, এবার যদি আমাকে বলে যে কোন একটা ধরো তোমাকে বলছে একটা ভেক্টর দেওয়া আছে 2y 5j 6k, এখন বলছে এটার x y এর মান কত। এখন বলো তো এই ভেক্টরটা তিনটা পার্ট আছে x y z i j k। এখন x y এর কে থাকে i j k কে থাকে i আর j থাকে, তাহলে মান কত হবে বলো তো 2 স্কয়ার 5 স্কয়ার। যদি বলতো y j তাহলে কত হবে, y এর z তাহলে কত হবে, তাহলে কত হবে 5 স্কয়ার 6 স্কয়ার। আচ্ছা, যদি বলতো এই ভেক্টরটার z অক্ষের সমান্তরাল ভেক্টর কি, mc বলে দিছি আমার একটা, তাহলে এইটার z অক্ষের সমান্তরাল, z অক্ষের সমান্তরাল তো অলওয়েজ কে, ওখানে কি x y থাকে থাকে না। তার মানে কি হবে, তাহলে অপশনে দেখবা যেটার মধ্যে কি আছে সেটা আমার आंसर। মান কি মধ্যে আছে না, কারণ কি মান তো হবে না, মান সমান্তরাল তো যে কোনো মান হইতে পারে, বাট কে মানে একই দিকে আছে। আচ্ছা ওকে, সো মোটামুটি আমি চাচ্ছি তোমাদের ভেক্টরে মানে ওয়ান শট মানে ওই বোর্ডে চ্যাপ্টার করায় দেওয়া আমি এসব চাচ্ছি না। আমি চাচ্ছি যে তোমরা বিষয়টা বুঝো, আমি কোনটা পড়ে যাব, কোনটা মতো দেখে যাব, কোনটা আগামীকালকের পরীক্ষার জন্য লাগবে, কারণ অনেক পড়া। তোমরা আসলে ওই ওয়ান শট করে তোমাদের মাথাগুলো খায় ফেলো, ওয়ান শট করে মনে করো পাগলায় ফেলবো এই কমন ছিল, এটা একটা ভোগাস জিনিস, এরপরে কখনো হয় না। তোমাকে নিজের থেকে নিজে না পড়লে কিছুই হয় না ওয়ান শট দিয়ে। কোনো কারণে করে যারা আইসিডিতে করছে পরীক্ষা একটু বেকায় ফেলে দিয়েছে, তোমরা পড়ে গেছো, কোশ্চেন কাদা বসে দিয়েছে একটু না। যারা বই খুলে পড়ছো তারা ঠিকই জানো বইয়ের এমসিকিউ গুলো দেওয়া হয়েছে, কিন্তু তোমরা কি ওয়ান শট করে গেছো, প্রিভিয়াস এর বোর্ড করে গেছো, আলটিমেটলি লাভ হয়নি। সো আমি চাচ্ছি যে বারবার বলি তোমরা বইটা রিডিং করবা, বইটা একবার হলো চোখ বুলায় যাবা, এবং কিছু টাইপের যেগুলো বললাম এগুলো তোমরা অবশ্যই একবার হলো দেখে যাবা। এটা অবশ্যই তোমাদের বোর্ডে থেকে বিগত বোর্ডই আসছে, কোন একটা বোর্ডে একবার দুইবার আসছে, বেশি আসে না, কিন্তু আসার মতো। যেমন উপাংশের ম্যাথটা, বৃষ্টিকাল বীজবিজ্ঞানী ম্যাথটা, সো এগুলো ইম্পর্টেন্ট, নতুন কথা আমরা সবাই করি, সাদা ধরনের ম্যাথ 6 পাই। সো এগুলো একটু দেখার মতো দেখে যাবো। লনমোলার, তারপরে ঘোড়া গাড়ি কাটা, মানুষ পায়ে হাঁটা, আমি যে হাঁটতেছি হাঁটা, এগুলো কিন্তু কেন হয় কি জন্য হয় এগুলো কিন্তু খ নাম্বারের কোশ্চেন। সো আমরা অবশ্যই দেখে যাব। ওকে, চ্যাপ্টার 4 এর দিকে মুভ করি। চ্যাপ্টার 4 আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট বলবিত, অনেকগুলো টপিক কি পড়ব না পড়ব অনেক কিছু আছে। দেখো ভাইয়া, আমি এখানে একটা কোশ্চেন দিছি, এটা দেখে আমি একটু ব্যাখ্যা করি। এই টপিকটা কিন্তু আসলে একটা ইম্পর্টেন্ট টপিক, পরীক্ষা আসার মতো, এটা আমরা আসলে ইগনোর করি। দেখো এখানে বলছে কি একটা পাথর খণ্ডকে 4 মিটার সাইজ থেকে একটা উলম্ব তলে এমনি করে ঘোরাচ্ছে, তল দেওয়া আছে আসলে। এখন এই তলটা আমাকে দেওয়া, এই তলটা আমি কিভাবে কি করব এটা বুঝতে বাকি ম্যাথ আমরা এমনিই পারবো। দেখো এটা বুঝে ট্রাই করো। ধরো আমাকে একটা তল দিয়ে দেওয়া আছে, ওকে, আমাকে একটা তল তোমাকে দিয়ে দিয়েছে, তলটা কিরকম ভাবে দিয়েছে, তলটা আমাকে দিয়েছিল এরকম ভাবে, একটা পয়েন্ট, তলটা একদম পিক পয়েন্ট, এই কালার এনেছি, এটা আমার একটা পিক পয়েন্ট এ, এইটা আনুভূমিক পয়েন্ট, একদম বরাবর, এটা তো কেন্দ্র, তারপর ধরো এইটা একটা একদম লোয়েস্ট পয়েন্ট, এটা হলো আমার বি, আর এইটা হলো ধরো তোমার একটা র্যান্ডম পয়েন্ট, যেটা হলো আমার সি। আচ্ছা, এখন প্রত্যেকটা পয়েন্টে ধরো ডি, ঠিক আছে, ধরো প্রত্যেকটা পয়েন্টে আমি হলো তোমার টান করব, মানে বলের মান দেব। ধরো চিন্তা করো একটা বস্তু এখানে আছে, ওকে, এই বস্তুটা এখানে থাকা মানে আসলে কি, বস্তুটা হলো তোমার পৃষ্ঠে ঘুরতেছে, সুতার সাহায্যে চারপাশে ঘুরতেছে, ওকে, ভালো কথা। এই সুতার সাহায্যে এই পয়েন্টে আসছে, সুতার সাহায্যে এই পয়েন্টে আসছে, আবার সুতার সাহায্যে সে এই পয়েন্টে ঘুরতেছে, ওকে, এটা তো তার প্রতিটি বোল্টার আছে, একই জিনিস। এখন চিন্তা করো তো একটা বস্তু ঘুরতে ঘুরতে এই প্রান্তে আসে, আমরা কিন্তু সবসময় একটা জিনিস জানি যে বস্তু লব্ধি থেকে অলওয়েজ বস্তু টান বল, বাট টি যেটা সেটা অলওয়েজ থেকে বাইরে টান বল না, কেন্দ্রমুখী বল যেটা এফসি যেটা বলি সেটা তো অলওয়েজ বাইরের দিকে, অলওয়েজ বাইরের দিকে থাকে। টান বল কিন্তু সর্বদা
কেন্দ্রের দিকে থাকে, মানে ঝুলন বিন্দু থাকে, ঝুলন বিন্দু কিন্তু এইটা আঙ্গুলটা নিচে। এট এ টাইম বস্তু কিন্তু ওজন আছে না, বস্তু ঘোরাচ্ছে তুমি এমনি করে, ওজন কোন দিকে কাজ করবে, নিচে দিকে কাজ করবে, সেটা হলো ডাব্লিউ। তাহলে আমি এই পয়েন্টের ক্ষেত্রে আমি কি বলতে পারবো বলতো? তাহলে আমরা কি লিখতে পারি? বস্তু স্থির আছে, তার মানে স্থির থাকলে আমি কি বলতে পারবো? এফসি সমান সমান ডাব্লিউ প্লাস টি। এইটা বলতে কি আমার খুব কষ্ট হয়ে যাবে, ডাব্লিউ খুব কষ্ট হবে। তাহলে দেখো ডি পয়েন্ট বলো তোমরা কি হবে? তাহলে ডি যেহেতু এরকম ভাবে আছে, তাহলে ডি এর ক্ষেত্রে আমার কি দাঁড়াবে? ডি এর ক্ষেত্রে বাইরের দিকে আমার অলওয়েজ যাবে হলো এফসি, আর কেন্দ্রের দিকে আমার টি। এমনি তো নিচের দিকে ডাব্লিউটা, তাহলে হয়তো এই ডাব্লিউ কি টি এর এরকম সম্পর্ক আছে নাই তো? তাহলে আমি এখানে ডিরেক্টলি সি বিন্দুতে এস, ডি বিন্দুতে আমি কি বলবো বলতো? এখানে বলতে পারি কি এফসি সমান সমান টি, এখানে তো সংখ্যা কিচ্ছু নাই। তারপর আসলে বি বিন্দু, দেখো বি বিন্দু কি একদম লোয়েস্ট পয়েন্ট, এটা নিচের দিকে আমার কি যাবে? সব সময় যাবে বাইরের দিকে এফসি, তারপর কি যাবে আবার আর এর যাবে আর হলো ডাব্লিউ, আর এদিকে অলওয়েজ টি। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে বলো তো? এখানে দাঁড়াচ্ছে হলো টি সমান সমান এফসি প্লাস ডাব্লিউ। এইটা বলতে কি আমাদের অনেক কষ্ট হয়ে যাবে এই জিনিসগুলো, আমরা কিন্তু এগুলো পড়তে চাই না, ঠিক আছে? এটা করা উচিত। তারপরে দেখো তো সি পয়েন্ট, সেটা কি করবো? ধরো এখানে থিটা কোণ তৈরি করে আছে, থিটা। তাহলে দেখো তো এই অলওয়েজ বাইরের দিকে কি থাকবে? এফসি থাকবে, এইটা কোনো সন্দেহ নাই, এটা কারো কোনো দ্বিমত নাই, এফসি থাকবে। এটার অলওয়েজ উলম্ব নিচে দিয়ে উলম্ব বরাবর কি থাকে? ডাব্লিউ থাকে, এটা নিয়ে কারো কোনো সন্দেহ থাকা উচিত না। এখন দেখো এটা যদি থিটা হয়, এটা আমার থিটা, কারণ এটা অনুরূপ কোণ, এটা ধরো ছেদক, এটা সমান্তরাল, এটা আমার থিটা। তাহলে এর যদি ডাব্লিউ হয়, তাহলে এর অংশ কি হবে? এই দিকে একটা অংশ যাবে ডাব্লিউ সাইন থিটা, আর এর থিটা, তাহলে এই বরাবর একটা অংশ কি হবে? ডাব্লিউ কস থিটা। আর সুতা যেগুলো আছে, সুতা তোমার অলওয়েজ বরাবর কি থাকে? বরাবর থাকে, কি থাকে? তো বরাবর কিছু নাই। তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো? টি এই বরাবর টি, আর এই বরাবর কি? ডাব্লিউ কস থিটা আর এফসি। তাহলে আমি এখানে আমি কি লিখতে পারি? এখানে আমি লিখতে পারি হলো আমার টি সমান সমান ডাব্লিউ কস থিটা প্লাস এফসি। শেষ, কোনো তো কিছু না, তাই না? আমাদের বড় টান বল কত ধরে গেছে টি, এখানে টান বল টি, এখানে টান বল টি, এখানে এফসি মানে ডাব্লিউ, এখানে টান বল টি আর এফসি সমান। শেষ। এখন আরেকটা কোশ্চেন এখান থেকে করা যেতে পারে, যদি বলা হয় যে বস্তুটা কোন ত্বরণে ঘোরায় ঘোরায় পড়তেছে, ত্বরণ নাকি বলতো? এই যে ত্বরণে যেটা এরকম ঘোরায় পড়তেছে, এটা কি? ডাব্লিউ সাইন থিটা, ঠিক আছে? দেখো যেই বলে বস্তুটা সামনে যাচ্ছে, সেটা হলো ডাব্লিউ সাইন থিটা। তাহলে ত্বরণটা আমার কি হবে বলতো? তাহলে আমার ত্বরণটা কি দাঁড়াবে? ত্বরণ তো আমার ডাব্লিউ মানে জি সাইন থিটা, মানে জি সাইন থিটা, তাহলে জি সাইন থিটা। ওকে, এটা মাথায় রাখবা, জি সাইন থিটা। এটা কি হবে? জি সাইন থিটা। তাহলে যেই ত্বরণে সে সামনে আগায় যাচ্ছে, সেটা হলো কি? জি সাইন থিটা। তো আমার পরীক্ষায় কোশ্চেন হয় যে কত ত্বরণে বস্তুটা সামনে দিয়ে আগাচ্ছে, তাহলে সেটা কি হবে আমাদের? জি সাইন থিটা। এবার দেখার উদ্দেশ্য ছিল কোশ্চেনটা যেটা বোর্ডে আসছে, এবং এই থিওরিটা দরকারি আমাদের জানার জন্য। এই বলবিদ্যার ক্ষেত্রে আর দুটো টপিক আমার মোটামুটি পড়লে কভার হয়। এই দুটো টপিকের মধ্যে জিনিসটা হলো কোনটা জানো? ব্যাংকিং। ব্যাংকিং মাস্ট 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 পড়তেই হবে। কারণ কি? ব্যাংকিং আমরা মাস্ট পড়বো, এমন আমরা কিন্তু ব্যাংকিং বাদ দিব না। ব্যাংকিং মাস্ট। ব্যাংকিং কি? ব্যাংকিং হলো মাস্ট। ওকে, ব্যাংকিং হলো আমাদের মাস্ট। ব্যাংকিং পরীক্ষায় আসে। ব্যাংকিং কে এখন পর্যন্ত ইগনোর করার কোনো ওয়ে নাই। ব্যাংকিং পরীক্ষায় মাস্ট আসে। সমতল রাস্তা ব্যাংকিং করার রাস্তা। ওকে, সমতল রাস্তা আমাকে হেলতে হলো উলম্বের সাথে, যে সমতল রাস্তায় আছে আমাকে উলম্বের সাথে হেলে যেতে হয় থিটা কোণে। ওকে, আর হলো রাস্তা অনেক সময় কি করা থাকে? আঁকা বাঁকা রাস্তা, বাঁকা রাস্তাতে আমার হলো রাস্তা উঁচু করা থাকে। রাস্তাটা আমার কি করা থাকে? রাস্তাটা হলো আমার ব্যাংকিং, বা হলো ওই বাঁকের জায়গাটাতে রাস্তাটা হলো কি করা থাকে বলো? রাস্তাটা হলো এই যে রাস্তাটা, এটা এতটুকু করে একটু উঁচু করা থাকে। ওকে, একটু উঁচু করা থাকে, এটা ব্যাংকিং বলে। এটা আমার রাস্তার প্রস্থ বি, ব্যাসার্ধ হলো কি বলে? উচ্চতা হলো এইচ। ওকে, উচ্চতা হলো এইচ, আর এই পুরো রাস্তা যে তোমার রাস্তার যে বাঁকের যে তোমার ব্যাসার্ধ, সেটা হলো আর। ওকে, এই ছিল আমার সূত্র, কিন্তু সবগুলো সেম। এটার ক্ষেত্রে ছিল কি? tan থিটা সমান সমান কি? tan থিটা মানে 2 কেটে আছে d স্কয়ার বাই r2। এটা ক্ষেত্রে আরেকটা সূত্র ছিল যে আমার sin থিটা এই থিটা সমান সমান কি? h বাই d। ওকে, এই থিটা কিন্তু একই থিটা। তো যে কম্পেয়ার করে আমরা এখান থেকে মান বের করতে পারি। ব্যাংকিং এর ম্যাথ খুবই ছোট। বলা হয় সময় রাস্তা ব্যাংকিং কিন্তু আমরা বানাই না, ইঞ্জিনিয়ার বানাই দিয়ে যায়। রাস্তা কিন্তু ফিক্সড। আমাদের কি? ব্যাংকিং মূলত নির্ভর করতেছে কার উপর বলতো? তোমার বি এর উপর, ঠিক আছে? রাস্তার ব্যাংকিং কোন ফিক্স করা থাকে, তোমরা ডিপেন্ড করে কারো বি এর উপর। রাস্তার পাশে লেখা থাকে না যে এত ব্যাংকিংটা পথ চলার জন্য রাস্তার পাকে বান্দরবান রাঙামাটি দিয়ে যারা ঘুরতে যায়, সো এটা মেইনটেইন করা লাগে যে আমাদের বেগটা হলো কত বেশি। বেগ যদি বেশি হয় তাহলে এক্সেল করব, কম হলে এক্সেল করতেছি না।
কম হলে চলে যাচ্ছে, কিন্তু বেশি হলে আমি এক্সটেন্ড করে দেবো, একদম চিপকে চলে যাবো। ওকে, সো এটা ছিল ব্যাংকিং টপিক মাস্ক করবো। দেন আমাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট, আরেকটা জিনিস হলো আমাদের ভ্রামক। ভ্রামক কিন্তু খুব কঠিন না, ভ্রামক কিন্তু সহজ জিনিসগুলো পরীক্ষায় আসে। যে তোমার হলো যে এরকম দিয়ে দেয়, এটার ক্ষেত্রে মাস দিয়ে গেলে কি হবে, এটার সাপেক্ষে গেলে কি হবে, এটা হলো এবি এক্সিস, এটা ছিল পিকিউ এক্সিস, কোনটা হলে কি হবে, তারপর সেটা গোলকের ভরকেন্দ্রের সাপেক্ষে গেলে কি হবে, এটা ছিল আমার জি ভরকেন্দ্রের সাপেক্ষে যাচ্ছে, তাহলে এই প্রান্তে যদি একটা আরেকটা থাকে এবি এক্সিস, এটার সাপেক্ষে কত হবে। এইটা কিন্তু মাস্ট অনেকবার আসছে পরীক্ষায়। আমরা কি ধর একটা গোলকের ভরকেন্দ্রগামী ফাঁপা একটা গোলকের ক্ষেত্রে কি আমরা কি জানি, আমরা জানি I সমান 2/3 mr²। তাহলে দেখো তো এইটার সাপেক্ষে ওদের সাপেক্ষে আমরা কি জানি দূরত্ব কত, এটা হলো h, ধরো h ধরে নাও, তাহলে আমার IAB কত হবে বলতো, IAB হবে হলো 2/3 mr² প্লাস কত হবে, প্লাস হবে হলো mh²। এটা মাথায় রাখবেন, হলো সমান্তর লম্বকোণ আমাদের। এটা কিন্তু পরীক্ষা আমি দেখছি বোর্ডে বহুতবার আসছে, যে এই প্যাটার্নে এরকম দেওয়া আছে, এরকম একটু উত্তর এটার ক্ষেত্রে দেওয়া আছে, আমাকে দিয়ে বলছে যে এই প্রান্তে আরেকটা রড দেওয়া আছে ধরো সিডি, এখন বলছে যে এই রডটা মানে কত, অনেক দূরত্ব কি, দূরত্ব মানে এতটুকু h, তখন কি ভরকেন্দ্র থাকবে জড়তা ভ্রামক, তার সাথে হলো এই দূরত্বের h² যোগ করে দিতে, তাহলে এমন হয়ে যাবে। এটা অনেকবার আসে, আমরা দেখে রাখবো। এবং যতগুলো ভ্রামক আছে আমার, গোলক, তিনের গোলক, ফাঁপা গোলক, তারপরে ছিল কি 3/2 আছে, 3/2 হবে, 2/3 কেন, আচ্ছা 2/2, তারপর ফাঁপা গোলক, তিনের গোলক ক্ষেত্রে হলো 5/2 nrt, তারপর ছিল তোমার চাকতি বা রিংয়ের ক্ষেত্রে হাফ mr², সিলিন্ডারের ক্ষেত্রে কি হবে, সিলিন্ডার চিন্তা করো, সিলিন্ডার মনে না থাকে মনে রাখবা, সিলিন্ডার দেখো, সিলিন্ডার কিন্তু একটা রিং এর মতো, রিং একটা সবগুলো রিং একটা রিং, রিং মানে কি, রিং এর ক্ষেত্রে সবসময় কি হয় হাফ mr², তো সিলিন্ডারের ক্ষেত্রে কি হবে হাফ mr²। তো এগুলো একটু মনে রাখবো, তাহলেই হবে। ভালো চলতে বস্তু গড়ায় বস্তু পিছলায় পড়তেছে, হাফ mv², বস্তু গড়ায় পড়তেছে, তার সাথে হাফ I omega² হবে। যখন এই বস্তু গড়ায় রোটেট করবে, কথাগুলো করবে, তখন সেটা কি হবে হাফ অফ I omega²। এইটা আমরা একটু মনে রাখবো। অনেকে আবার চক্রবর্তী ব্যাসার্ধ যদি কখনো প্রশ্নে কে আমাকে বলে দেয়, কে মানে কি, যদি আমাকে প্রশ্নে চক্রবর্তী ব্যাসার্ধ বলে দেয়, চক্রবর্তীর ব্যাসার্ধ যদি কোনো কারণে বলে দেয়, তাহলে চক্রবর্তী ব্যাসার্ধ বলে দেওয়ার মানেই হলো কি, চক্রবর্তীর ব্যাসার্ধ আমাকে বলে দিচ্ছে, মানেই হলো আমাকে তোমার কি ইউজ করব, I সমান হবে হলো mk², I সমান কি হবে mk², একদম চোখ বন্ধ করে। আর যদি কখনো কে বের করতে বলে, তাহলে আমি জানি কি, যে ধরো আমি জানি I সমান হাফ mr², তার মানে কি এটা সমান হলো I সমান আবার কি mk², শেষ, mm কাটা, তাহলে কে কত আসে বলো তো, d/√2 শেষ। মানে তোমরা আবার কে বের করবা, কে কেন মুখস্থ করো তোমরা, কে এমনি করে কিন্তু ইজিলি বের করা যায়। সো আমরা ট্রাই করব এগুলো মনে রাখা। আমি আসলে বুঝাইতে পারতেছি ভাই, কিন্তু মনোযোগ ভাইটা ভালোই দিচ্ছি, এটা পড়বা এটা পড়বা, এটা দেখবা এটা দেখবা না, এইটুকু তোমরা মাস দেখেই যাবো। আরেকটা জিনিস দেখবে জানো, সংঘর্ষের সূত্রটা ছিল না M1 M2 M1 আর ছিল কি বি এর সূত্রটা, অনেকে আমরা বি সূত্র মনে রাখতে পারি না। দেখো আমরা কিন্তু মনে রাখবো, এটা B1 লিখবো, এটা B2 লিখবো, বুদ্ধি থাকলে M1 প্লাস M2, এখানে আরেকটা লিখবো M1 প্লাস M2, এবং এটা V1 না, তো এই পাশে একটার সাথে লিখবো E1, একটার সাথে লিখবো কি U2। এখন বলো এখানে V1 আছে, মানে সব ক্ষেত্রে 1 প্যারিটি পাবে, তাহলে এখানে কত হবে M1 মাইনাস M2 E1 এর সাথে, আর U2 এর সাথে অল্টারনেটটা দেব, অল্টারনেট কি আমার 2M2 শেষ। এই V2 এর ক্ষেত্রে নিচে সেম M1 প্লাস M2, সাথে লিখবো এটা E1, M1 প্লাস M2 সাথে লিখবো U2। এখন এখানে কি আছে V2, মানে 2 প্যারিটি, 2 কই আছে প্লাস এখানে, তাহলে এখানে কি লিখবো, এখানে লিখবো M2 মাইনাস M1, অল্টারনেট কি আছে 2M1, এখানে কাকে বসাই দেব 2M1 কে, শেষ। বুঝে বুঝে ব্যবহার করো, পরীক্ষা হলে ঠিকঠাক মতো সবই মনে থাকবে, বুঝছো? সো আমরা ট্রাই করব এই মেথডগুলো দেখে যাবা, বেসিক কিছু লাগবে না, তুমি যা চলে তোমার ওই সব ব্যাংকিং মাস্ক দেখবা, তারপরে হলো সংঘর্ষের মেথড দেখবা, তারপরে হলো তোমার এখান থেকে জড়তা ভ্রামকগুলো দেখে যাবা, জাস্ট সূত্রগুলো ম্যাথ খুবই সিম্পল ম্যাথ আছে জড়তা ভ্রামক থেকে। ঢালু তলের কিছু ম্যাথ আসতে পারে, ওটা দেখে যাবা, আসতে নাও পারে, তারপর বেশিরভাগ সম্ভাবনা এগুলো থেকেই। আর হলো আমি লাস্ট যেটা টার্নিং ম্যাথটা বললাম, টার্ন বলে এই টার্নগুলোটা আসতার মতো। সো আমরা চেষ্টা করব এই পয়েন্টটা দিয়ে অন্তত মিনিমাম দেখে যাওয়ার জন্য। আচ্ছা,
এবার আসো আমাদের পরের চ্যাপ্টার কাজ শক্তি ক্ষমতা। এই চ্যাপ্টার আসলে অনেক বড়, কি পড়বা অনেক কিছু, বলবিদ্যা, কাজ শক্তি ক্ষমতা, এত কিছু, কোনটা রেখা যে কোনটা পড়বা এটাই বলা যায় না। বাট এখান থেকে একটা জিনিস আমরা চেষ্টা করবো যে আমরা আসলে বল যখন করবো না কাজটাও করে দেবো। আমরা কি জানি বলের সাথে সরলজনিত কাজ হয়, তো এটা তো বুদ্ধি, যার কাছে বুদ্ধি আছে বুদ্ধি খাটালে আসলে বেশি কষ্ট করা লাগে না। আচ্ছা দেখো এখানে একটা ম্যাথ দেওয়া আছে, পাম্পের ম্যাথ। আমি এটা দিয়ে মোটামুটি তোমাদের কোর যে কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার করার ট্রাই করবো, যাতে করে তোমরা তোমাদের ফুল মানে পোটেনশিয়ালিটি ম্যাথটা বুঝতে পারো। আচ্ছা এখানে বলছে যে একটা পানির ট্যাঙ্কের গভীরতা 20 মিটার এবং ব্যাস 4 মিটার। ট্যাঙ্ক থেকে পানি শূন্য করার জন্য পাম্প লাগানো হলো। পাম্পটি চালু করার 10 মিনিট পর ট্যাঙ্কের 1/4 খালি করে পাম্প নষ্ট হয়ে গেল। পরে অন্য একটি পাম্প দ্বারা ট্যাঙ্কের পানি শূন্য করা হলো। পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। আচ্ছা মানে কি দেখো আমরা বুঝি, একটা ট্যাঙ্ক আছে এরকম ধরো, ওকে, ধরো ট্যাঙ্কটা কিন্তু পুরোটা ফুলফিল করা, তাই না? ওকে, একদম পুরোটা ফুলফিল করা ট্যাঙ্ক আমার। এখন এখানে বলছে যে ট্যাঙ্কটা কত মিটার কি বলছিল, কি বললো হ্যাঁ 10 মিনিটে ট্যাঙ্কটা 1/4 খালি করে, মানে 4 ভাগের 1 ভাগ খালি করে, বুঝছো? তার মানে সে কিন্তু এই পুরো ট্যাঙ্ক যেমন ভরা তার কতবার খালি করে, সে শুধুমাত্র ধরো 4 ভাগের 1 ভাগ খালি করে। এটা একটু বুঝছো, ধরো 4 ভাগের 1 ভাগ খালি করে, 1 ভাগ খালি করে। তার মানে তারা কতটুকু পানি সে তুলে ওটাকে বের করে। আমরা জানি কি m সমান সমান আমরা জানি রো ভি, রো মানে তো 10 টু দি পাওয়ার 3 সমস্যা নেই, ভি মানে কত 4/3 পাই আর কিউব, তাই না? পাই আর কিউব। তাহলে এখানে আমি কত দেব বলতো, 10 টু দি পাওয়ার কিউব 4/3 পাই। ব্যাসার্ধ আমাকে বলে দিয়েছে কত, ব্যাসার্ধ ব্যাস বলছে 4 মিটার। ও কি বলতেছি, পাই কেন দিচ্ছি আমরা, কিছু টুইস্ট করি মাথা মার গেছি সব। আচ্ছা কি হবে, পাই আর স্কয়ার h, তাই না? পাই আর স্কয়ার সিলিন্ডার তো, তাহলে পাই ব্যাসার্ধ হলো আমার 2, কারণ h কত দিব ভাইয়া, আমার কি h পানি কতটুকু খালি করছি সেটা আমার h। পানি কিন্তু ছিল কত, টোটালটা 4 ভাগের 1 ভাগ, তাহলে টোটালটা 4 ভাগের 1 ভাগ কত হয় বলতো, 20 মিটার ছিল, তাহলে 20 এর 4 ভাগের 1 ভাগ হবে, তাহলে কত হবে 20/4। এইটা একটু বুঝাই তো, 20/4 তার মানে আমার কি টোটাল উচ্চতা 4 ভাগের 1 ভাগ আমি সরাই দিয়েছি, উচ্চতা আছে এটা আমাদের দিয়েছে ওই টোটালটা এতটুকু, ধরে এতটুকু অংশের হবে, এতটুকু পানি এতটুকু নিচে আমি, এতটুকু ভর কত হবে, এতটুকু ভর হবে এটা m সমান রো ভি। এবার আমার তাহলে কি বলছে, প্রথম পাম্পটার ক্ষমতা নির্ণয় করতে, ক্ষমতা আমরা কি জানি, তাহলে আমরা এখন কিছু কাজ আমরা বের করতে হবে। তাহলে আমরা w সমান আমরা কি জানি, w সমান জানি m g h, এটা হলো প্রাইম, প্রাইম কাজ না, এটা হলো ভর কেন্দ্রের সমান। আচ্ছা এখন ভর কেন্দ্রের সমান জিনিসটা কি ভাইয়া, এটা একটু বোঝার জিনিস আসলে, যেটা ভর কেন্দ্রের সমান জিনিসটা আসলে কি। দেখো তো আমি যে ভর কেন্দ্রের সরণ মানে কি, ভর কেন্দ্রের সরণ অলওয়েজ মনে রাখবা, ভর কেন্দ্রের সরণ মানে হলো আদি ক্লাস শেষ ডিভাইডেড বাই 2। এইটা অলওয়েজ ভর কেন্দ্রের সরণ, এইটা অলওয়েজ ভর কেন্দ্রের সরণ, এটা খালি বলে রাখতে পারলেই হইছে। দেখো তো এখানে একটা জিনিস এবার দেখো তো, এই যে আমি যখন এখানে ছিলাম আমার সরণ ছিল, আর এখানে সরণ ছিল 0, তাই না? আমি যখন এই পয়েন্টে আসছি যেখানে আমার খালি করছে, যে পয়েন্টে মানে আমি যখন খালি করার পরে পানি আনতে এখানে চলে আসছে, তাহলে এই পয়েন্টটা কত বলো তোমার, এই পয়েন্টটা হলো 20/4 মানে হলো 4 5 20 5, এখানে আমার এই ছিল 5 মিটার। তাহলে এখন আপনি বুঝো তো, আমার আদি ছিল 0, শেষ হলো 5, এই বল বললাম 4 ভাগের 1 ভাগ, তো আদি ছিল 0 শেষ 5, তাহলে আমার সরণ কত বলতো, সরণ হবে 0 + 5 ডিভাইডেড বাই কত হবে 2, এটা ভর কেন্দ্রের সরণ। এমটা হলো আর এইটা, এই এমটা এখানে বসে যাবে, g ইনটু h হবে কত 0 + 5/2, 0 + 5/2, এটা হলো আমার ভর কেন্দ্রের সরণ। এটা আমার কি বলতো, ভর কেন্দ্রের সরণ, এটা আমরা হলো কৃতকার্য হয়েছে, তাই ক্ষমতা বের করতে বলছে, তাহলে p মানে হলো আমার w/t শেষ। t মানে হচ্ছে কত, t কত দেওয়া আছে, t দেওয়া আছে হলো কত সেকেন্ড বলা আছে, 2 মিনিট না 10 মিনিট, 10 মিনিট দেওয়া ছিল, তাহলে 10 × 60 শেষ, মানে w। ওকে, এটা হলো আমার ভর কেন্দ্রের সরণ, এটা একটু বুঝো, খুব সুন্দর করে বুঝো। এরপর বলছে দ্বিতীয় পাম্পটা যদি বাকি ট্যাঙ্কের পানি 20 মিনিটে শূন্য করে, তাহলে তার কোনটা ক্ষমতা কত বেশি, ওটা পরে আসি।
দ্বিতীয়টার ক্ষেত্রে আমি কি করবো এটা একটু বুঝে এবার। প্রথমটা তো বুঝছো, আচ্ছা তাহলে দ্বিতীয়টার চিন্তা করো তো। দ্বিতীয়টার ক্ষেত্রে আমার কি হয়েছে, দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো আমার কিন্তু অলরেডি এতটুকু খালি, উপরটুকু আমার ভরা আছে এতটুকু, এখন মাত্র কত মিটার মতো ভরা আছে আমার, এখন ভরা আছে হলো 20 মিটার, 5 মিটার খালি হয়েছে, আর আছে 15 মিটার কিন্তু আমার কি আছে ভরা আছে। এখন এখান থেকে পানি আমি তুলবো, তাই তো? তাহলে এখন দেখো তো আমরা ফার্স্টে ভর বের করতে হবে। যে ভর পেলে হবো m সমান সমান সেম রো v, রো মানে কত 10 টু দি পাওয়ার 3, v মানে হলো পাই r স্কয়ার ইনটু এখানে h কত দিব, যতটুকু পানি আছে 15 মিটার, তাহলে দিব কত 15, শেষ বের হলো। এবার আমাকে বের করতে হবে w মানে কি, w মানে হলো mgh প্রাইম ভরকেন্দ্রের সমান। ভরকেন্দ্র কি বলছি, আদি মানে শেষ বাই 2। এখন আমাকে একটা জিনিস বলো, আদি কত, আদি আমার এখানে পানি আছে, আদি মানে এটা ছিল আমার কত মিটার, 5 মিটার, তাই না 5 মিটার। আর শেষ হলো এখানে, এটা শেষ কত, শেষ এটা কিন্তু একবার 20 মিটার। এখন বলে না ভাই এটা 15 মিটার, ভাই এটা 15 মিটার না, কিন্তু পুরো চৌবাচ্চা কিন্তু এখান থেকে শুরু, তাই না? তাহলে এখান থেকে এতটুকু হলো 5 এখান থেকে এতটুকু হলো 15, বাড়াটা থেকে এই পয়েন্টটা কত, মানে এই পয়েন্টটা, এই পয়েন্ট, এই যে জায়গাটা, এই জায়গাটা 20 না, উপর থেকে তো কাউন্ট হচ্ছে, আবার কাউন্ট কিন্তু টোটালি হয়, টোটালি এখানে 0, এখানে 5, এখানে কত 20। তাহলে আমার কি লেখা হবে বলো তো, ভরকেন্দ্রের সরণ কি হবে, সরণ হবে 5 প্লাস 20 বাই 2, কত হবে 5 প্লাস 20 বাই 2, 5 প্লাস 20 বাই 2, আর এখানে একটা শেষ। তাহলে আমার এই ক্ষেত্রেও পাওয়ার বেড়ে যাবে w বাই 3, এইটা হলো আমার পরের w বেড়ে যাবে, বুঝছো? এইভাবে আমরা কিন্তু ওয়ার ম্যাথগুলো করতে পারবো। আশা করি আমি তোমাদেরকে ভরকেন্দ্রের মানে এই ভরকেন্দ্রের কনসেপ্টটা বের করাটা শিখাইতে পারছি, সো বুঝতে পারছি। আচ্ছা এই চ্যাপ্টারে এটা খুবই ইম্পর্টেন্ট, আমি টেস্ট এটা দেখলাম, কলেজ দেখলাম, এখান থেকে বহুত ম্যাথ আসে, এইটা পারলেই হয়, বুঝতে পারলে। আর যদি বলা হয় অন্য একটা পাম্প আমি অ্যাড করছি একটা সাথে আরেকটা, তাহলে পাম্পের ক্ষমতা যোগ করে দেন, যোগ করে আবার ডাব্লিউ বের করবো বা টি বের করবো, করা যাবে। এরপরে আমাদের আচ্ছা আরেকটা জিনিস যেটা জানা লাগবে চ্যাপ্টারে, সেটা হলো ওই যে ধারতল আছে, আমরা ধারতলের কনসেপ্ট না অনেক একটু প্যাচ হবে। এখানে একটা জিনিস বুঝো, এখানে তো প্যাচ না কিছু নাই। দেখো ধারতল না এই ধরনের ধারতল এরকম ভাবে আছে, ঠিক আছে? এটা আমার থিটা, তাহলে এটা যদি একটা বস্তু হয়, এটা যদি একটা বস্তু হয়, ধরো এটা এই বরাবর কাজ করতেছে w, এই বরাবর কাজ করবে আমার w cos থিটা। কেন cos থিটা? এটা থিটা হলে এটা হয় আমার থিটা, এইটা লম্ব তলের প্রক্রিয়া r, এবং এই দিকে যাবে হলো আমার w sin থিটা। অলওয়েজ মাথায় রাখবা না এই বস্তুটা যদি যদি উপর ঠেলতে হয় তাহলে কত করে ঠেলতে হবে, w sin থিটা। আমরা অনেকে বলি যে w না দিয়ে এটাকে mg লেখো, না তোমরা mg তে গোলা রাখো, mg লেখো, আচ্ছা mg sin থিটা। তাহলে আমরা অনেকে না গোলায় ফেলি যে ভাইয়া আমি কিছু কাজে লিখতেছি কিন্তু বুঝতেছি না, তাই না? কি করবো আমরা বলি কি w সমান সমান করি fs cos থিটা, তাই না? এইটা না আসলে আমাদের জন্য একটু কঠিন, মাইনে নাও। এখানে কারণ জানো, এখানে থিটা কোনটা, এখানে থিটা কিন্তু উলম্বের সাথে কোণ, আর এখানে আমি থিটাটা দিলাম না, এটা আনুন হতে কোণ না, তখন কে সাইন থিটা হবে, তখন তো জানি বিয়োগ করা লাগে। এই জন্য আমি তোমাকে বলি এভাবে না পড়ে পড়ো এমনি, হেলানোর তলে সাইন থিটা এমনি সাইন থিটা থাকে, তার মানে তাকে ঠেলতে হলে উপরের দিকে এই বলে ঠেলতে হবে, তখন তার w আমরা এরকম ভাবে লিখে নিব যে w সমান সমান m g কি হবে cos থিটা ইনটু s, শেষ। তার m g cos থিটা ইনটু সরি m g cos থিটা আর কেন ও m g sin থিটা ইনটু s, m g sin থিটা ইনটু s, ফাইন গুড। সেটা না যদি কোনো কারণে কোশ্চেনে এখানে থিটা বলা থাকে তাহলে আমি কি করব, তাহলে এখান থেকে বলা মানে কি 90 মাইনাস বের করে দেব, তাই না? সেরকম আমি এইটা তোমাদেরকে প্রেফার করি। এই চিত্রটা মাথায় গুলাবা, পরীক্ষার এই চিত্র আসা মানে গুলো আমি এই চারটা জিনিস আঁকাই দেব। এটা থিটা হতে হবে, এটা সাইন থিটা, এটা cos থিটা। অনেক সময় আমি বুঝি না যে একটা আমরা বলি যে একটা বস্তু এই তল বরাবর গড়ায় করতেছে এইদিকে, ত্বরণ কত হবে আমি বুঝি না আসলে ত্বরণটা কি হবে। এখান থেকেই দেখো না, এটা দেখো আমার এই বরাবর বলটা কি, এটা সাইন থিটা না, এটা তো একটা বল নাকি, এটা তো আমার একটা বল f, এটা যদি আমার বল হয় f হয়, তাহলে আমি কি বলতে পারি f সমান সমান mv না, তাহলে f সমান সমান আমি m এর কাটা দাও না, মানে f মানে আমি বলতে চাচ্ছি f সমান সমান যদি আমার mv sin থিটা হয়, দেখো f সমান সমান যদি আমার ma হয়, তাহলে দেখো তো m এর সমান সমান কি mv
ই sin থিটা এমএম কাটা তাহলে কি আসে a সমান সমান g sin থিটা কি আসে a সমান সমান হলো g sin থিটা তার মানে কি এই বর্গের বস্তুর গড়ায় কয় ধরো ত্বরণ কত থাকে ওর ত্বরণ থাকে a সমান সমান g sin থিটা শেষ তখন থিটা এখানে যদি থিটা এইটা হয় তাহলে থিটা প্রাইম তখন আমি কি লিখব a সমান সমান g cos থিটা প্রাইম শেষ উল্লম্বের সাথে কোণ দিলে cos দিয়ে দেব এখানে থিটা cos দিব এখানে sin দিব আর তো কিছু না যদি মনে হয় না আমি cos দিব না sin দিব তাহলে এটা থেকে থিটা ধরবে 90 থেকে বিয়োগ করে 90 থেকে বিয়োগ করে এটা এনে দেন এখানে বসাই দেব সমস্যা কোথায় দেখো বল জাস্ট চিত্রটা সিম্বলাইজ করো চিত্রটা মাথায় গাইতে নাও দেখবা সব মনে থাকবে সো আমরা এই চ্যাপ্টারের ক্ষেত্রে এইটা একটু মোটামুটি পাম্পের ম্যাথ এগুলো ঢালু তলের ম্যাথ বানানো ম্যাথ একটু দেখে রাখবো আর ফ্রিকশন তো মাস্ট অলওয়েজ মাথায় রাখবে আমি যেদিকেই যাই ফ্রিকশন আমার বিপরীত দিকে কাজ করবে ফ্রিকশন কোন দিকে কাজ করবে আমি যেই দিকে গতিশীল হই ফ্রিকশন অলওয়েজ কোন দিকে কাজ করবে আমার গতির বিপরীতে কাজ করবে ফ্রিকশন অলওয়েজ আমার গতির বিপরীতে কাজ করবে আমি সামনে যাই পিছনে যাই সামনে গেলে পিছনে পিছনে গেলে সামনে ফ্রিকশন অলওয়েজ আমার কিভাবে কাজ করবে গতির বিপরীতে সো এতটুকুই আবার আশা করি তোমরা বুঝতে পারতেছো যদি কোনো জানা থাকে কমেন্টে অবশ্যই বলবা আমি ইনশাআল্লাহ তোমাদেরকে সেই আনসারটা দিয়ে দেওয়ার চেষ্টা করব